নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ এমডিএস এবং বিডিএস এ ভর্তি প্রক্রিয়া। নোটিশ জারি করল স্বাস্থ্য ভবন। সাময়িক অনিশ্চয়তার মুখে নিট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। শহরে বাড়ছে ডেঙ্গু পরিস্থিতি। নড়েচড়ে বসল কলকাতা পুরসভা। ডেপুটি মেয়র অতীন ঘোষের দাবি, সারা বছরই সতর্কতা এবং তৎপরতা চালু থাকে। উত্তরপাড়া থানা এলাকায় একের পর এক চুরি। প্রথমে সাঁতারু বুলা চৌধুরী, তারপর এক নাট্যশিল্পী। নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন উত্তরপাড়ায়। প্রকৃতির রোষে কার্যত নরকে পরিণত হয়েছে পাকিস্তান। প্রবল বৃষ্টির জেরে হরপাবান এবং ভূমিধসে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে 657 জনের। চাকরি প্রার্থীদের বিক্ষোভে ফের উত্তাল রাজপথ। নিয়োগ চেয়ে পথে নামল 2022 সালের টেট উত্তীর্ণরা, যা ঘিরে উত্তাল বিধাননগর। কার্যত অবরুদ্ধ করুণাময় মোড়। চাকরি প্রার্থীদের বিক্ষোভে ফের উত্তাল রাজপথ। নিয়োগ চেয়ে পথে নামলেন 2022 টেট উত্তীর্ণরা, যা ঘিরে উত্তাল বিধাননগর। কার্যত অবরুদ্ধ করুণাময় মোড়। দ্রুত নিয়োগ চেয়ে মঙ্গলবার পর্ষদ অভিযানের ডাক দেওয়া হয়। সেই মতো করুণাময়ীতে চাকরি প্রার্থীরা জমায়েত শুরু করেন। আর তা শুরু হতেই পুলিশের তরফে শুরু হয় ব্যাপক ধরপাকড়, যা ঘিরে একেবারেই রণক্ষেত্রের আকার নেয় পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনকারীদের। যদিও চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। প্রাথমিকে অবিলম্বে 50,000 শূন্যপদে নিয়োগ করতে হবে, সেই দাবিতে এদিন কলকাতা চলোর ডাক দেন 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। প্রথমে করুণাময়ী মোড়ে জমায়েত করার কথা ছিল তাদের। সেখান থেকে পর্ষদ অফিস যেতেন বিক্ষোভকারীরা। অন্যদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন সকাল থেকে করুণাময়ী এলাকায় মোতায়েন ছিল বিধাননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। সেই মতো জমায়েত শুরু হতেই পুলিশের তরফে ব্যাপক ধরপাকড় শুরু হয়। এমনকি করুণাময়ী মেট্রো স্টেশন থেকে আন্দোলনকারীরা বেরোতেই একে একে সবাইকে আটক করা হয়। এরপরেই রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন চাকরি প্রার্থীরা। যদিও কেউ কেউ পুলিশের নজর এড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে পৌঁছে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ করা হয় পুলিশের তরফ থেকে, যা নিয়ে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীদের দাবি, শান্তিপূর্ণভাবেই মিছিল শুরু করার কথা ছিল, কিন্তু তার আগেই পুলিশ জোর করে আটক করে। তাদের আরও দাবি, গত 3 বছর ধরে নিয়োগের পথ চেয়ে বসে আছি। এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন পর্ষদ। আন্দোলনকারীদের হুমকি, মঙ্গলবার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে, না হলে বৃহৎ আন্দোলনের পথে তারা হাঁটবে। অন্যদিকে এখনো প্রকাশিত হয়নি জয়েন্টের ফল। তার প্রতিবাদে এদিন বিকাশ ভবনে অভিযানের ডাক দেওয়া হয়। বাম ছাত্র সংগঠনের এই অভিযান ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। হাই নিউজ নেটওয়ার্ক। শারদাকাণ্ডের 3টি মামলায় বেকসুর খালাস সুদীপ্ত এবং দেবযানী। 10 থেকে 15 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল সুদীপ্ত এবং দেবযানীর নামে, কিন্তু সেই অভিযোগ প্রমাণই হল না আদালতে। শারদাকাণ্ডে 3টি মামলায় বেকসুর খালাস হলেন অর্থলগ্নি সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন এবং সংস্থার অন্যতম কর্ত্রী দেবযানী মুখোপাধ্যায়। 2013 সালে হেয়ার স্ট্রিট থানায় 3টি এফআইআর রুজু হয়েছিল তাদের নামে। 3টি মামলা মিলিয়ে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল। পরে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে মামলা করে। মঙ্গলবার ওই 3 মামলায় সুদীপ্ত এবং দেবযানীকে বেকসুর খালাস করে দেয় ব্যাংশাল আদালত। যদিও তাদের বিরুদ্ধে আরও অনেক মামলা এখনও বিচারাধীন রয়েছে। সারদা অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে 200টিরও বেশি মামলা রয়েছে। এছাড়া 2 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির মামলাও রয়েছে। ফলে 3টি মামলায় বেকসুর খালাস হলেও জেল মুক্তি হচ্ছে না অভিযুক্তদের। দেবযানীর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী শুভজিৎ বল এবং অভিজিৎ বল। আইনজীবী শুভজিতের দাবি, এই 3 মামলার সাক্ষী হিসেবে 50 জনের নাম থাকলেও 15 জনের কোনো সাক্ষ্য পাওয়া যায়নি। যারা প্রতারিত হয়েছেন বলে অভিযোগ তুলেছিলেন তারাও প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের প্রমাণ করতে পারেননি বলেই দাবি আইনজীবীর। সেই কারণেই আদালত সুদীপ্ত এবং দেবযানীকে হেয়ার স্ট্রিট থানার ওই 3 মামলায় বেকসুর খালাস করে দিয়েছে বলে জানান দেবযানীর আইনজীবী। এই 3টি মামলায় সারদা কর্তা এবং দেবযানীর বিরুদ্ধে প্রথম মামলা বলে জানান শুভজিৎ। উল্লেখ্য, 2013 সালে শারদাকাণ্ড প্রকাশ্যে আসার পরে দেবযানীকে নিয়ে কাশ্মীরের সোনমার্গে গা ঢাকা দিয়েছিলেন সংস্থার কর্ণধার সুদীপ্ত। ওই বছরে কাশ্মীর থেকে গ্রেফতার করা হয় তাদের। তখন থেকে দুজনই জেলে রয়েছেন। 2023 সালে অবশ্য কয়েক ঘন্টার প্যারোলে ছাড়া পেয়েছিলেন দেবযানী। রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় প্রতারিতরা অভিযোগ জানান সারদা অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে। পরে তদন্তভার হাতে নিয়ে সিবিআইও মামলা রুজু করে। পাশাপাশি ইডি এবং সেবিও সুদীপ্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ এমডিএস এবং বিডিএস এ ভর্তি প্রক্রিয়া। নোটিশ জারি করে একথা জানিয়েছে স্বাস্থ্য ভবন। ফলে সাময়িক অনিশ্চয়তার মুখে নিট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। রাজ্যে এমবিবিএস এ প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত। ডেন্টালে ভর্তি প্রক্রিয়া আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এই নিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। সূত্রের খবর, ওবিসি জটের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তির ফলে এমবিবিএস এ প্রথম বর্ষের কাউন্সেলিং প্রক্রিয়া আটকে গেল এবং ডেন্টালের ভর্তি প্রক্রিয়াও আপাতত স্থগিত। স্বাস্থ্য ভবনের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে শুধুমাত্র স্থগিত করা তথ্যই দেওয়া হয়েছে। কি কারণে এমন সিদ্ধান্ত তা স্পষ্ট করা হয়নি। একইভাবে কতদিন এই ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে তাও বলা হয়নি। ফলত বাড়ছে উদ্বেগ। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, রাজ্যে মেডিকেলে ভর্তির ভবিষ্যৎ অনিশ্চিত। হঠাৎ করেই পশ্চিমবঙ্গ সরকার একটি জরুরি বিজ্ঞপ্তি করে অনির্দিষ্টকালের জন্য মেডিকেল ডেন্টাল কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। ফলে রাজ্যের হাজার হাজার মেডিকেল প্রার্থী ও তাদের অভিভাবকেরা দিশাহারা হয়ে পড়েছেন। এই পরিপ্রেক্ষিতে সুকান্তর প্রশ্ন, রাজনীতির জন্য এক নির্দিষ্ট গোষ্ঠীকে তুষ্ট করতে কি কাউন্সেলিং বন্ধ করে দেওয়া হলো? সংরক্ষণের নামে কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিতে কি এই পদক্ষেপ? তার কটাক্ষ, এই সিদ্ধান্ত নিয়ে পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কার্যত অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে সেদিনই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া বন্ধ এবং জয়েন্টে ফল না প্রকাশ করার ইস্যুতেই রাজ্যকে বিঁধেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেছেন, এখন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা চালু করেছেন মুখ্যমন্ত্রী। যত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে পড়বে তত মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান বাড়বে, ব্যবসা ফুলে ফেপে উঠবে। তার দাবি, এইভাবে 1000 কোটি টাকার ব্যবসা করার সুযোগ দিচ্ছে তৃণমূল সরকার। বিজেপি বিধায়কের কথায়, জাতীয় ওবিসি তালিকার বাইরে থাকা 76টি মুসলিম জনগোষ্ঠীকে ভোট ব্যাংকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই তালিকায় ঢোকাতে চায়। একই সঙ্গে ভর্তি প্রক্রিয়াতেও যাতে এরা বঞ্চিত না হয় সেই চেষ্টাই করা হচ্ছে। ফলত সকল পড়ুয়ার ভবিষ্যৎ জলাঞ্জলির পথে। হাই নিউজ নেটওয়ার্ক। শহরে বাড়ছে ডেঙ্গু পরিস্থিতি। তারপরই নড়েচড়ে বসল কলকাতা পুরসভা। যদিও ডেপুটি মেয়র অতীন ঘোষের দাবি, সারা বছরই সতর্কতা এবং তৎপরতা চালু থাকে। শহরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নড়েচড়ে বসেছে কলকাতা পৌরসভা। তবে ডেপুটি মেয়র এবং স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ অতীন ঘোষের দাবি, এটা কোনো হঠাৎই উদ্যোগ নয়, বরং সারা বছরই এমন সতর্কতা ও তৎপরতা চালু থাকে। তবুও গত 2 সপ্তাহে ডেঙ্গুতে 2 জনের মৃত্যু হওয়ায় প্রশাসন আরও নজরদারির পথে হাঁটছে। অতীন ঘোষ জানান, শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় কোথাও অযথা জল জমে বিপদ ডেকে আনছে কিনা তা নিয়ে সমীক্ষা চলছে। তার কথায়, কলকাতার জন্য যে পরিকাঠামো তৈরি করা হয়েছে তা বিরল, কিন্তু এখানে প্রায় 45 লক্ষ মানুষের বাস। তাদের মধ্যে প্রায় 18 লক্ষ থাকেন বস্তিতে, যেখানে বালতি গামলায় জল মজুত করার প্রবণতা বেশি। আর সেই জল জমলেই মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়। ইতিমধ্যেই যে সমস্ত ওয়ার্ডের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে সেগুলি চিহ্নিত করা হয়েছে। সোমবার প্রকাশিত তালিকায় রয়েছে ওয়ার্ড নাম্বার 66, 67, 69, 70, 77, 93 এবং 108 কয়েকটি এলাকা, যেগুলিকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ধরা হচ্ছে। চলতি বছরের পরিসংখ্যানও তুলে ধরেছেন অতীন ঘোষ। তার দেওয়া তথ্য অনুযায়ী 1 জানুয়ারি থেকে 10 অগাস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট 290 জন। গত বছর একই সময় সংখ্যা ছিল 255, আর 2023 সালে ওই সময় পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল 672। ফলে দেখা যাচ্ছে গত বছরের তুলনায় সংক্রমণ কিছুটা বেড়েছে। তবে 2023-এর মতো চরম পরিস্থিতি এখনো হয়নি। ডেপুটি মেয়রের আশঙ্কা, আগামী মাসে পুজো ঘিরে সংক্রমণের ঝুঁকি আরও বাড়তে পারে। কারণ প্যান্ডেল তৈরির সময় বাঁশের মাথায় বা খুঁটির ফাঁকে বৃষ্টির জল জমে মশার বংশ বিস্তার ঘটে। সেই কারণেই প্রত্যেকটি পুজো উদ্যোক্তার সঙ্গে আগাম বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। এছাড়া এবছর অতিরিক্ত বৃষ্টির ফলে বহু মানুষ জ্বর অসুখে ভুগেছেন। ইমিউনিটি কম থাকায় মশার কামড়ে ডেঙ্গুর সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বাড়বে বলেও সতর্ক করেছেন তিনি। শুধু ডেঙ্গুই নয়, ম্যালেরিয়া নিয়ে উদ্বেগ রয়েছে পৌরসভার। পরিসংখ্যান বলছে 1 জানুয়ারি থেকে 10 অগাস্ট পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন 1156 জন।
গত বছর একই সময় আক্রান্তের সংখ্যা ছিল 1358 আর 2023 সালে এই সংখ্যা ছুঁয়েছিল 2888। হাই নিউজ নেটওয়ার্ক। দীর্ঘ প্রতীক্ষার অবসান, নতুন মেট্রো রুটের ভাড়ার তালিকা নিয়ে কৌতূহল ছিল যাত্রীদের মধ্যে। এবার সেই তালিকার ন্যূনতম ভাড়া প্রকাশ করল মেট্রো কর্তৃপক্ষ, যেখানে সর্বনিম্ন ভাড়া রয়েছে 5 টাকা। দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে চালু হতে চলেছে কলকাতার 3টি নতুন মেট্রো পরিষেবা। যাত্রীদের মধ্যে সবচেয়ে বড় কৌতূহল ছিল ভাড়ার তালিকা নিয়ে। এবার সেই তালিকা প্রকাশ করল মেট্রো কর্তৃপক্ষ, যেখানে সর্বনিম্ন ভাড়া রয়েছে 5 টাকা। 3টি নতুন মেট্রো রুটের মধ্যে রয়েছে রুবি মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত নতুন মেট্রো রুট, গ্রিন লাইনে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা এবং নোয়াপাড়া থেকে সরাসরি বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা। উদ্বোধনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রেল কর্তৃপক্ষ। নতুন ভাড়ার তালিকা অনুযায়ী ন্যূনতম ভাড়া রাখা হচ্ছে মাত্র 5 টাকা এবং সর্বোচ্চ ভাড়া 70 টাকা। উদাহরণস্বরূপ বিমানবন্দর থেকে যশোর রোড যেতে খরচ হবে 5 টাকা আর নোয়াপাড়া যেতে দিতে হবে 20 টাকা। একইভাবে বিমানবন্দর থেকে চাঁদনী চক বা এসপ্ল্যানেড যেতে খরচ হবে 40 টাকা। কবি সুভাষ পর্যন্ত পৌঁছাতে ভাড়া 45 টাকা এবং রুবি মোড় যেতে গুনতে হবে 65 টাকা। বিমানবন্দর থেকে হাওড়া যেতে যাত্রীদের দিতে হবে 50 টাকা আর বিমানবন্দর থেকে সেক্টর 5 বা করুণাময়ী পর্যন্ত যাত্রার জন্য সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে 70 টাকা। উল্লেখযোগ্য বিষয় হল বিমানবন্দর মেট্রো স্টেশনের নামকরণ করা হয়েছে জয় হিন্দ মেট্রো স্টেশন। সম্পূর্ণ নতুন সাজে সেজে উঠেছে এটি। ভূগর্ভস্থ নির্মাণে তৈরি এই স্টেশনকে ইতিমধ্যে এশিয়ার অন্যতম বড় মেট্রো স্টেশন হিসেবে বিবেচনা করা হচ্ছে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত 20 মিনিট অন্তর মেট্রো চলবে। শিয়ালদহ ও এসপ্ল্যানেড রুটে 8 মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে। এছাড়া 3টি মেট্রো রুটের উদ্বোধন একই দিনে হলেও কেবল হাওড়া ময়দান থেকে সেক্টর 5 এর পরিষেবা চালু হবে শুক্রবার। নোয়াপাড়া থেকে বিমানবন্দর এবং কবি সুভাষ থেকে বেলেঘাটা মেট্রো শুরু হবে আগামী সোমবার থেকে। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।